আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। এখন তোমরা শুনছো 702 নম্বর এপিসোড। যারা যারা আমাদের 700 নম্বর এবং 701 নম্বর এপিসোড শোনোনি, তারা অবশ্যই সেটা আগে শুনে এসো, তারপরে ঘটনা শুনতে বসো। কারণ 700 নম্বর এপিসোড থেকে আমাদের এই পরিবারের সব কিছু একদম ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। আশা করছি সেই এপিসোডগুলো তোমাদের যেমন লেগেছে, আজকের এপিসোড তার থেকেও বেশি ভালো লাগবে। যাই হোক, আশা করছি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করেই দিয়েছো। যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে গেছো। যারা ভাবছো ঘটনা শেয়ার করব, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট ডাউন করে নিয়েছো। আর একদম চিন্তা করার দরকার নেই দাদা ঘটনাটা শোনাবে কি না। তোমরা জাস্ট একবার ঘটনা পাঠিয়েই দেখো না, তারপরে বুঝতে পারবে যে এখানে আমাদের এই পরিবারের মেম্বারকে পরিবারের মতনই ট্রিট করা হয়। যাই হোক, হয়তো অনেক কথা বলে ফেললাম। এবার আমরা শুরু করে দেবো আজকের জমজমাট একটা এপিসোড। তবে এই এপিসোড শুরু করার আগে তোমরা অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিও, তাহলে তোমরা ছোট থেকে ছোট যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, যেগুলো শুনলে তোমাদের বেশি ভয় লাগবে, সেগুলো তোমরা শুনতে পাবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। দাদা নমস্কার, আমার নাম অভয় দাস। আমি উত্তর 24 পরগনার ঢাকাইপুর গ্রাম অঞ্চল থেকে বলছি। আমার জীবনে প্রথম ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা আজ আমি তোমার সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স ওই 12 বছর। আমি, মা আর আমার ভাই গিয়েছিলাম মামার বাড়িতে। আর আমার মামার বাড়ি হলো পান্ডুয়া। ওখানে আমরা মাঝে মাঝেই সকল পরিবার মিলেই যাই। বলে রাখি, আমার দাদু ছিল খুব ভালো রাঁধুনি। তো একদিন রাত 8টার সময় খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে বসেছিল, আর আমার দাদু রাতের বেলায় যাচ্ছিল মাছ ধরতে। সবার সাথে আমিও বসেছিলাম। তো দাদুর হাতে বড়শি দেখে আমিও দাদুকে বললাম, দাদু আমিও যাব তোমার সঙ্গে। দাদু প্রথমে মানা করে দিয়ে বলল, দাদু ভাই তোর আর যাওয়া লাগবে না। আমার তখন বয়স অল্প। আমিও দাদুর কাছে বায়না করে বসলাম, না আমি যাবই। না পেরে দাদু বলল, ঠিক আছে দাদু ভাই চল। তারপর আমি আর আমার দাদু দুজনে মিলে চলে গেলাম মাছ ধরতে। এখানে বলে রাখি দাদা, যে পুকুরটাতে আমরা মাছ ধরতে যাব সেই পুকুরটা হলো ক্ষেতের মাঝখানে। বেশি বড় না, ছোট্ট একটা পুকুর, কিন্তু মাছ অনেক আছে। ওই সময় জ্যোৎস্না রাত ছিল। আমি আর দাদু পুকুর ধারে এসে দাঁড়ালাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, ওই 5 মিনিটের মতো রাস্তা। পুকুর পাড়ে এসে যখন দেখি অনেক মাছ লাফাচ্ছে, দাদু টুক করে বসে আটা লাগিয়ে জলে ফেলল। বড়শি ফেলার পর মাছ বড়শি খাচ্ছে না, আর মাছগুলো পুকুরের ওই পাশে চলে গেছে। দাদু বড়শি উঠিয়ে পুকুরের ওই পাশে চলে গেল। ওই পাশে গিয়ে যখন জলে বড়শিটা ফেলল, তখন মাছগুলো আবার এই পাশে চলে আসলো। কিছুক্ষণ এরকমই হতে থাকলো। দাদু কিছুই বুঝতে পারল না যে কি হচ্ছে। দাদু কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে হাঁপিয়ে গেছে। আমাকে দাদু বলল, দাদু ভাই আমার গামছার মধ্যে দেখ বিড়ি আর দেশলাই আছে, ওটা বের কর। আমিও দাদুর কথা মতন গামছার ভেতর থেকে বিড়ি দেশলাই বার করলাম আর দাদুকে দিয়ে দিলাম। দাদু বিড়ি টানতে লাগলো আর পুকুর পাড়ে গিয়ে বসলো। বসার পর আমি দাদুর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছি, হাতে টর্চ লাইট নিয়ে। দাদু ওখানে বসে বসে বিড়ি টানলো, আর কিছুক্ষণের মধ্যে বিড়িটা শেষও হয়ে গেল। হয়ে যাওয়ার পর হঠাৎ ঠান্ডা হাওয়ায় আমাদের পুরো শরীর ঠান্ডা করে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না, না দাদু কিছু বুঝতে পারল। দাদুর বিড়ি খাওয়া শেষ হয়ে গেলে বিড়িটা বুঝিয়ে সবেমাত্র দাঁড়ালো। হঠাৎ পেছন থেকে এমন জোরে একটা হাওয়া আসলো যে দাদুকে জলে ফেলে দিল। আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম। আমি দাদুকে বললাম, কি হলো দাদু? দাদু কি হলো? দাদুর হাতে তখনও বড়শিটা ছিল। দাদু ততক্ষণে বুঝতে পেরে গেছে কিছু একটা অশুভ একটা আছে। দাদু আমাকে জল থেকেই বলল, এখনই একটা বিড়ি জ্বালিয়ে হাতে ধরে রাখ। আমিও দাদুর কথা মতন
গামছার ভেতর থেকে একটা বিড়ি বের করে জ্বালালাম। আর দাদু ততক্ষণে পুকুর থেকে উঠে চলে আসলো। আমার কাছ থেকে বিড়িটা নিয়ে দাদুর হাতে যে বড়শিটা ছিল সেটা আমাকে ধরিয়ে দিয়ে আমাকে কোলে তুলে নিয়ে সোজা বাড়ির দিকে দৌড়তে লাগলো। আমি কিছুই বুঝতে পারলাম না যে হচ্ছেটা কি। সামনেই পাকা রাস্তা ছিল। সোজা পাকা রাস্তায় গিয়ে উঠলাম। আর ঠিক ওখানেই বিশাল বড় একটা শাল গাছ ছিল। দূর থেকে দেখতে পেলাম শাল গাছের মাথায় অনেকগুলো কাক উড়ছে, আর কাকগুলো আমাদের দিকেই চলে আসছে। দাদু আর না দাঁড়িয়ে থেকে সোজা বাড়ির দিকে রওনা দিল। বাড়ি গিয়ে দাদু অনেক হাঁপাতে থাকলো। আর 10-15 মিনিটের মধ্যে দাদুর শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলো। দাদু অজ্ঞান হয়ে যায়। এরপর আমার তখন কিছুই হয়নি, নর্মাল ছিলাম। কিন্তু 2 দিন পর যখন দাদুর শরীর ঠিক হলো তখন দাদু সবাইকে বলে এই রকম বিষয়। তো দাদা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া প্রথম একটা ঘটনা। তোমরা সবাই ভালো থেকো। পরের ঘটনাটা আমি বলছি। এটা হলো পৌষ মাসের শুরুর ঘটনা। আমাদের গ্রামে পৌষ মাসের পৌষ সংক্রান্তি মেলা হয় প্রত্যেক বছরই। তখন আমার বয়স 14 বছর আর আমার ভাইয়ের বয়স ওই 9 বছর। তো প্রত্যেক দিনের মতোই আমি গিয়েছিলাম মেলাতে। তখন অনেক ঠান্ডা হওয়ায় আমি 9:30টার মধ্যে বাড়িতে পৌঁছে যাই। আর আমার ভাই নাকি তখনও মেলাতেই। তো বাড়িতে আসার পর মা আমাকে বলে, ভাইকে নিয়ে আসিসনি, একাই চলে আসলি? আমি বললাম, ভাইকে তো খুঁজে পাইনি, হয়তো মেলায় ঘুরছে। মা বলল, ঠিক আছে, যা টর্চ লাইট নিয়ে গিয়ে ভাইকে নিয়ে আয়। আমিও মায়ের কথা মতন সোজা রাস্তা ধরে চলে গেলাম মেলাতে। ভাইকে নিয়ে মেলা থেকে বেরিয়ে রাস্তায় উঠলাম। ভাই আমাকে বলল, দাদা অনেক জোরে পায়খানা পেয়েছে। আমি বললাম, ঠিক আছে, বাড়িতে গিয়ে করবি। ভাই বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। আমি বললাম, ঠিক আছে, সোজা রাস্তা দিয়ে আর যাব না, কাছে তো টর্চ লাইট আছেই, শর্টকাট হয়ে যাব। ভাই বলল, ঠিক আছে চল। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে 2টো বাড়ির পর বাঁশবাগান চালু। আর বাঁশবাগানটা শেষ হলে আমার কাকার বাড়ির পেছনে, তারপরে আমাদের বাড়ি রাস্তার ওই পাশে। তো ভাইয়ের কথা মতন আমিও 2টো বাড়ি পার হলাম। আর তাকে বললাম, বাঁশবাগানটা বেশি বড় না, মোটামুটি 150 মিটার লম্বা হয়তো। বাঁশবাগানে ঢুকতেই আমি আমার হাতের টর্চ লাইটটা জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ হাঁটলাম, মোটামুটি মাঝ রাস্তায় পৌঁছে গেছি। হঠাৎ কি একটা মনে হলো। আমি আর ভাই কিছুই বুঝতে পারলাম না। অনেকক্ষণ থেকেই দুজনে হাঁটছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। কিন্তু ওখান থেকে কাকার বাড়ির গরুর ঘরের লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছি, অনেক কাছে জ্বলছে, কিন্তু কিছুতেই লাইটের কাছাকাছি পৌঁছতে পারছি না। অনেকক্ষণ থেকেই হেঁটে যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। কমসে কম 30 থেকে 45 মিনিট তো হাঁটলাম। হঠাৎ বাঁশবাগানগুলো এমন হতে লাগলো যেন মনে হচ্ছিল বাঁশবাগানের ওপর থেকে কেউ হেঁটে চলে যাচ্ছে। আমি আর আমার ভাই অনেক ভয় পাই। অনেকক্ষণ থেকে এরকমই হচ্ছে। আর ওই সময় পেছন থেকে আমার কাকা আসছে সাইকেলে করে। কাকা পেছন থেকে সাইকেলের বেল বাজিয়ে বলছে, তোরা কে রে, এত রাতে এখানে কি করছিস? আমি কাকাকে বললাম। কাকা রেগে গিয়ে বলল, এত রাতে তোরা বাঁশবাগানে কি করছিলিস? আমি কাকারে বললাম, কাকা বাড়ি যেতে পারছি না, অনেকক্ষণ ধরেই হেঁটে যাচ্ছি, রাস্তায় তো শেষ হচ্ছে না। তোমার গরুর ঘরের লাইটটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু পৌঁছতে পারছি না। কাকা তখন মোবাইলের লাইটটা জ্বালালো। আর কাকার মোবাইলে ছিল হনুমান চালিসা। সেটা কাকা অনেক জোরে সাউন্ড দিয়ে চালিয়ে দিল। কাকার সাইকেলের ঝুড়িতে আমি বসে বললাম, কাকাকে ধর পেছন থেকে। লাইট মারতে মারতে সেই কুড়ে ঘরে লাইটের কাছে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর কাকা আমাদেরকে বাড়িতে ছেড়ে আসলো। আর আমার মাকে বলল, বৌদি এদেরকে আর ওই বাঁশবাগানের ভেতর থেকে আসতে মানা করে দিও, আজকে এরা খুব জোর বেঁচে গেছে। যদি আমি না আসতাম। মা বলল, কী হয়েছে ভাই, সব খুলে বলো। কাকা বলল, বৌদি তোমাকে আমি কাল সকালে বলবো। এই বলে কাকা চলে গেছে নিজের বাড়িতে। পরের দিন সকালবেলা আমার আর আমার ভাইয়ের খুব জোরে জ্বর, 4 দিন ধরে জ্বর ছিল। এরপর বাবা মাকে বলল, তোরা ওই দিন বাঁশবাগান থেকে এসেছিলিস, ওই বাঁশবাগানে অনেক খারাপ ছায়া আছে, ওই ছায়াগুলো তোদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছিল, তোদেরকে যেতে দিচ্ছিল না। তোর কাকা যদি না আসতো সেই রাতে,
হয়তো তোরা আমাদের কাছে আর থাকতিস না। এই হলো দাদা আমার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। সত্যি গায়ে কাটা দেওয়া ঘটনাগুলো। ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। আমি রোজ রাতে তোমার ভৌতিক ঘটনা শুনি ইউটিউবে। আমার কাছেও এরকম নিজের সাথে ঘটে যাওয়া 3খানা ঘটনা আছে। তোমার যদি ভালো লাগে তুমি তোমার ভৌতিক চ্যানেলে পড়ে শুনিও দাদা। আশা করি ঘটনাগুলো তোমার ভালোই লাগবে। এই ঘটনাটা ঘটেছিল তখন গরমের সময় ছিল। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল আছে। সে বিলটা যদিও এখন সবাই ভেরি কেটে পুকুর বানিয়ে দিয়েছে, কিন্তু তখন বিল ছিল, আজ থেকে 4 বছর আগে। তো গরমের সময় তখন 6:30 7টা মানে কিছুই না, হালকা হালকা অন্ধকার সবে হয়েছে। যখন আমি আর আমার ভাই বিলে মাছ ধরতাম, সেদিন খুব ভালো মাছও পেয়েছিলাম। সবাই চলে গেছে মাছ ধরে, আমি আর আমার ভাই ছিলাম। যেহেতু অন্ধকার হয়ে গেছে হালকা হালকা, আমার বাবা ছিল অন্য সাইডে মাছ ধরছিল। আমি বাবাকে ডেকে বললাম, বাবা অনেক হয়েছে, চলো বাড়ি যাই এবার। একটা ব্যাগের মধ্যে বেশ কয়েকটা পুঁটি মাছ আর 4খানা বড় বড় বাটা মাছ আর 1 কেজি ওজনের একটা রুই মাছ পেয়েছি। সেদিন বাবাকে বললাম, আজকে অনেক হয়েছে, চলো বাড়ির দিকে যাই। বাবা আমাদের কথা শুনে বলল যে ঠিক আছে চল। ব্যাগের মধ্যে মাছগুলো ঢুকিয়ে নিয়ে যেতে লাগলাম। কিছুটা গিয়ে সামনে একটা পোলট্রি ফার্ম ছিল, আর পোলট্রি ফার্মের পেছনে একটা ছিল তাল গাছ। যেহেতু সন্ধেবেলায় বাবা আর ভাই তাল গাছের নিচ থেকে বেরিয়ে গেছে, আমি একটু পেছনে আছি, হাতে বড়শি নিয়ে আর মাছের ব্যাগ নিয়ে। কিছুটা গিয়ে সামনে একটা পোলট্রি ফার্ম ছিল আমার দাদুর, আর পোলট্রি ফার্মের পেছনে ছিল একটা তাল গাছ। যেহেতু সন্ধেবেলায় বাবা আর ভাই তাল গাছের নিচে থেকে আগে বেরিয়ে গেছে, আমি একটু পেছনে আছি হাতে বড়শি নিয়ে আর মাছের ব্যাগ নিয়ে। বাবা আমাকে বলল, বাবু আমার বিড়ির প্যাকেট আর দেশলাইটা ওখানেই পড়ে আছে, ওটা একটু নিয়ে আয় তো। আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, মাছের ব্যাগটাই গাছে ঝুলিয়ে রাখলাম আর আমি নিয়ে আসি। বাবা বলল, ঠিক আছে তাড়াতাড়ি যা। আমি হাতে বড়শি নিয়ে চলে গেলাম বিড়ি আর দেশলাই আনতে। বিড়ি নিয়ে এসে সামনে তাকিয়ে দেখি একটা সাদা কাপড় পরা বুড়ি আমার মাছের ব্যাগটা খুলে নিয়ে সোজা তাল গাছের দিকে চলে যাচ্ছে। আমি তখন কিছুই বুঝতে পারলাম না ওই বুড়ি মানুষটা কে ছিল আর মাছের ব্যাগটা বা কেন নিয়ে যাচ্ছিল। আমি বাবাকে আওয়াজ লাগিয়ে বললাম, ও বাবা, ওই ঠাম্মাটা মাছের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তো, ওকে ধরো। বাবা সঙ্গে সঙ্গে বুঝতে পারে উনি কে ছিল আর কেনই বা নিচ্ছিল। বাবা আমাকে বলল, বাবু ওখানে দাঁড়িয়ে পড়। আমি বললাম, আরে আমাদের মাছের ব্যাগটা তো নিয়ে চলে গেল বাবা। বাবা বলল, ও ঠিক আছে নিয়ে যাক, কোনো ব্যাপার না, কালকে আবার ধরে নিস। বাবা বলল, বড়শিটা হাত থেকে ফেলবি না, হাতে ধরে রাখ। বাবার হাতে কোদ ছিল, ভাইয়ের হাতেও বড়শি ছিল। হঠাৎ দেখি ওই ঠাম্মাটা মানে সাদা কাপড় পরা বুড়ি মানুষটা তাল গাছের নিচে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে গেল। তারপর বাবা আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে বাড়ির দিকে চলে আসলো। আসার পর হাত পা ধুলাম, ধোয়ার পর রাতের খাবার খেলাম। আমি বাবার কাছে শুয়ে আছি। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা ওই বুড়ি মানুষটা কে ছিল? বাবা আমাকে বলল, ওটা একটা মাছ ভূত ছিল রে, যে মাছ ধরেই খাই। আমি শুনে ভয় পেয়ে উঠলাম আর চমকে গেলাম। তারপর বাবা আমাকে বলল, বাবু শুয়ে পড়। আমি বাবার কথা মতন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সন্ধেবেলা বাবা আমাকে ডেকে তুলল, বাবু ওঠ, আমার সাথে চল তালতলা। আমিও হাত মুখ ধুয়ে বাবার সাথে চলে গেলাম তালতলা। তালতলা গিয়ে দেখি আমাদের সেই ব্যাগটা পড়েছিল। আমি বাবাকে বললাম, বাবা ওই বুড়ি মানুষটা মাছগুলো সব খেয়ে ফেললো, কাঁচাই খেয়ে ফেললো তো। বাবা আমাকে বলল, হ্যাঁ বাবু, ওরা কাঁচা কাঁচাই খায়। তারপরে দাদা আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। এই ছিল দাদা আমার সাথে ঘটে যাওয়া মোট 3টি ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে তুমি তোমার চ্যানেলে আর আমাদের চ্যানেলের সমস্ত সদস্যরা যারা আছে সবাইকে পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো। শুভরাত্রি, ভালো থেকো। কখনও যদি এরকম ঘটনা আমি পাই তাহলে আমাদের ভৌতিক কথা পরিবারে নিশ্চয়ই শোনাবো। নমস্কার দাদা, ভালো থেকো, তোমার পরিবার ভালো থাকুক। তো বন্ধুরা, এই ছিল অভয়ের পাঠানো দুর্দান্ত ঘটনা। যে ঘটনাগুলোর মধ্যে গ্রামের এসেন্স আছে, যে ঘটনাগুলোর মধ্যে ভৌতিক কথা পরিবারের পুরনো ঘটনাগুলোর এসেন্স আছে। ভৌতিক কথা পরিবার কিন্তু ঠিক এমন টাইপের ঘটনা দিয়েই এই পরিবারের সূচনা করেছিল।
আর এই ঘটনাগুলো শুনেই কিন্তু তোমরা আমাদের এই পরিবারকে এতটা দূরে নিয়ে এসছো। এই ঘটনাগুলো শুনলে সত্যি খুব ভালো লাগে। কার কী লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে, কারণ এগুলো রিয়েল এবং অথেন্টিক ঘটনা। এগুলোর মধ্যে কোনো রং চং মেশানো থাকে না। আর আমরা সব সময় চাই এইসব রং চং মেশানো ঘটনা থেকে বিরত থাকতে। আমরা সবসময় অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, আর এটা তোমরা সবাই জানো। আর এই কারণেই তোমরা এই পরিবারকে এতটা ভালোবাসো। যাই হোক, এই ছিল আমাদের অভয়ের পাঠানো ঘটনাগুলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তারা একদম নির্দ্বিধায় শেয়ার করে দাও, কারণ আমাদেরকে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও আর অবশ্যই আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর প্রত্যেকটির যথাযথ কারণ বা তাৎপর্য মানুষের কাছে থাকে না। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো মানুষ কেবল তার মনের ভুল বলে এড়িয়ে যায়। কিন্তু সত্যিই কি সেগুলো মনের ভুল, নাকি যথাযথ কারণ খুঁজে না পাওয়ায় মানুষ সেগুলোকে মনের ভুল বলে ধরে নিয়েছে? আমার জীবনেও এমন একটা দিনের ঘটনার কথা আজ আপনাদের বলতে চলেছি। ঘটনাটি তখন যখন আমার বালক মনে সেভাবে দাগ ছিল না। বালক মনে সেভাবে দাগ না কাটলেও বর্তমানে যখনই সেই দিনটার কথা মনে পড়ে আজও বুকের মধ্যে রক্ত হিম হয়ে যায় আমার। আমি তখন কিশলাই নার্সারি অন্ত কেজি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। সময়টা গ্রীষ্মকাল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি অত্যন্ত রুক্ষ। চারিদিকে গাছ, মাঠঘাট সবই যেন অত্যন্ত নীরবে এক বৃষ্টি মুখর দিনের অপেক্ষায় দিন গুনছিল। দিনটা ছিল বুধবার। আমাদের তখন সকালে স্কুল বসত এবং আমরা বেলা 11টার সময় বাড়ি চলে আসতাম। স্কুল থেকে ফিরে স্নান সেরে আমরা যখন খেতে বসলাম তখন আকাশের অবস্থা কিছুটা পরিবর্তন হতে লাগলো। রোদ ঝলমলে আকাশে মেঘ দেখা গেল এবং সূর্যের প্রখরতা কমতে লাগলো। বাড়ির সবাই বলাবলি করতে লাগলো, আজ বোধহয় কালবৈশাখী আসতে চলেছে। অবশেষে একটু শান্তি পাওয়া যাবে। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য আমি একটু শুয়ে পড়লাম। বিশ্রাম নিতে নিতে কখন যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম টেরও পাইনি। ঘুম থেকে উঠে দেখি আকাশের মেঘটা আরও গাঢ় হয়েছে এবং দূর আকাশে মাঝে মাঝে বিদ্যুতের রেখাও চোখে পড়েছে। প্রত্যেক দিনের মতো সেদিনও পাড়ার মাঠে খেলতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম, কিন্তু বাবা মা বারবার বারণ করতে লাগলো। কিন্তু আমার মন তখন কোনো বারণ না মেনে বৃষ্টিতে কাদায় মাঠে খেলার জন্য উতলা। তাই কোনো বারণ না শুনে আমি বল নিয়ে বাবা মাকে লুকিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে বহুবার বিদ্যুতের ঝলকানি এবং আকাশের গুরুগম্ভীর ডাক আমার কানে এলেও খেলার আনন্দের কাছে সেই ভয় আমার মনে কোনো প্রভাব ফেলতে পারল না। মাঠে পৌঁছে দেখি আমার বন্ধু অয়ন, রাকেশ, সৌম্য, বিশ্ব, রূপম, রোহিত কেউই মাঠে আসেনি। আমি ভাবলাম হয়তো আমি আজ তাড়াতাড়ি মাঠে চলে এসেছি, তাই ওরা কেউ আসেনি। আমি বল নিয়ে মাঠের ধারে বসে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। সময় যেতে লাগলো, কিন্তু কাউকেই দেখা গেল না। এদিকে আকাশের মেঘ আরও নিকষ কালো হতে লাগলো। আমার উদ্বিগ্নটাও আরও বাড়তে লাগলো। ধীরে ধীরে অন্ধকার নামতে লাগলো এবং আমাকে চমকে দিয়ে বিশাল শব্দে বাজ পড়ল এবং ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে মাঠের পাশে একটি গাছের তলায় আশ্রয় নিলাম, কিন্তু তাও বৃষ্টির শার্ট থেকে নিজেকে বাঁচাতে পারছিলাম না। তারপর আমি ঠিক করলাম সামনে স্টেশনে আমার কাকুর চায়ের দোকান, ওখানে গিয়েই আশ্রয়টা নিই। পরে বৃষ্টির গতি কিছুটা কমলে কাকুর সাথে বাড়ি ফিরে যাব। তাই জোর পা চালিয়ে আমি রামু কাকার চায়ের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে দেখি বৃষ্টির জন্য প্রায় সমস্ত দোকানই বন্ধ হয়েছে। আমি রামু কাকার চায়ের দোকানের সামনে গিয়ে ডাকতে লাগলাম, রামু কাকা, ও রামু কাকা, দরজাটা খোলো।
বেশ কিছুক্ষণ পর শান্ত ধীর কিন্তু গম্ভীর গলায় ভেতর থেকে প্রশ্ন এলো, কে তুমি? আমি উত্তর দিলাম, আমি শঙ্কু গো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু দরজাটা খোলো না। তার কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো এবং কাকু আমাকে ভেতরে নিয়ে গিয়ে বসালো। গামছাটা নিয়ে আমার মাথা গা হাত পা ভালো করে মুছিয়ে দিল। তারপর 2 কাপ চা নিয়ে এলো এবং একটা আমাকে দিয়ে নিজে 1 কাপ চা নিয়ে আমার সামনে চেয়ারে বসলো। চা খেতে খেতে কাকু আমাকে কত গল্প শোনাতে লাগলো, নিজের ছোটবেলার গল্প। মা বাবা মারা যাওয়ার পর কাকু কীভাবে নিজের চেষ্টায় উপার্জন করত, এমন নানান গল্প আমাকে শোনাতে লাগলো। আমিও গল্পে মগ্ন হয়ে কাকুর ছোটবেলার গল্প শুনছিলাম। গল্পের শেষে কাকু আমাকে বারবার আশীর্বাদ করতে লাগলেন এবং বললেন আমি যেন জীবনে বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করি। গল্প করতে করতে কখন যে রাত গাঢ় হয়েছে খেয়ালই করিনি। এদিকে বাহিরের বৃষ্টি তখনও ধরে এসেছে। কাকু একটা হ্যারিকেন আমার হাতে দিয়ে বললেন আমি যেন সেটা নিয়ে বাড়ি চলে যাই। আমি কাকুকে আমার সঙ্গে আসার কথা বলাই তিনি বললেন দোকান বন্ধ করে তিনি পরে আসবেন। তো আমি হ্যারিকেন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির পথে ফিরতে ফিরতে আমার মনে হতে লাগলো এই অন্ধকারে কাকু কিভাবে ফিরবেন। এই কথা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে দেখি বাড়ি অন্ধকার এবং দরজা বাইরে থেকে বন্ধ। আমি মনে মনে ভাবলাম হয়তো আমি এখনও বাড়ি না ফেরাই আমাকে খুঁজতে আমার বাবা মা রামু কাকুর বাড়িতে গিয়েছে। তাই আমি আর সময় নষ্ট না করে রামু কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মায়ের কথার অবাধ্য হওয়ার জন্য মনে মনে ভয় হতে লাগলো। কাকার বাড়ির সামনে গিয়ে দেখি বাড়ির সামনে কয়েকজন লোক ভিড় করে আছে। আমার বাবাকেও তাদের মধ্যে দেখতে পেলাম। তারপর আমি বাড়ির ভেতরে যাই এবং আমার মাকে দেখতে পাই। দেখি কাকুর বাড়ির লোক চাদর ঢাকা একটা দেহের সামনে বসে কাঁদছে। আমার মারও চোখে জল। আমি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম এবং জিজ্ঞাসা করলাম মা তুমি কাঁদছো কেন? মা তখন কাঁদতে কাঁদতে আমাকে বলতে থাকেন রামু কাকা সকালে কাজে কলকাতা গিয়েছিল এবং ফেরার পথে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কাকুর মৃত্যু হয়। মায়ের কাছে এই কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই এবং মাকে বারবার বলতে থাকি যে কাকু বেঁচে আছে, একটু আগে দোকানে গিয়ে আমি কাকুর সাথে কথা বলেছি। মা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে এবং ছিন্ন ভিন্ন হওয়া কাকুর মৃতদেহ আমাকে দেখায়। আমি আতঙ্কে আতকে উঠি এবং তখন আমার মনে একটাই প্রশ্ন আসে, তাহলে আমি যার সাথে কথা বললাম তিনি কে ছিলেন? এর উত্তর আমার আজও অজানা। যখন এই দিনটার কথা মনে পড়ে আমার তখন একটি প্রশ্নই মনে হয়, কে উনি? উনি কি আমার কাকু ছিলেন নাকি অন্য কেউ? দাদা এই ছিল আমার ঘটনা। আমার নাম শঙ্খদীপ মণ্ডল, উত্তর হাজিপুর, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে বলছি। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। বন্ধুরা, এই ছিল একটা অদ্ভুত ঘটনা, তাই না? সত্যি ভাবতেও কেমন লাগে। সত্যিই পৃথিবীতে কোথায় কি ঘটে চলেছে আমরা কেউই বলতে পারবো না। এমন ঘটনা শুনলে মনের মধ্যে একটা শিহরণ জাগে। এমন ঘটনাগুলো শুনলে আমরা ভাবতে বাধ্য হই যে সত্যিই পৃথিবীতে অনেক কিছুই ঘটে চলেছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোনোভাবেই পাবো না। কেউ মারা গেলে তার প্রিয় মানুষকে দেখা দেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য এরকম ফিরে আসে। এরকম ঘটনা আমরা অনেক শুনেছি, বাট এইরকম ঘটনা আমরা কখনো শুনিনি। ঘটনাটা একদমই ইউনিক ছিল, তাই না? তো যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সুদেশনা কায়েল, লিখেছে হাই দাদা, হ্যালো। থার্ড কমেন্ট করেছে আশিক শেখ, লাভ রিয়াক্ট দিয়েছে।
তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, মুয়াজ বিন মামুন, শুভ জানা, বানানি রয় লিখেছে আগের দিনের ঘটনাগুলো খুবই ভালো ছিল দাদা, আর অনেক খুশি হয়েছি 700 এপিসোড শুনে, সেই শুরু থেকে শুনছি, এভাবে এগিয়ে যাও। টাইমের অভাবে এখন ঠিক টাইমে আসতে পারি না দাদা, কিন্তু পরে শুনি। ওকে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে স্টাইলিশ অজয়, তন্ময়, সৌরভ বিশ্বাস, মিলন নন্দী, নবরূপা দত্ত ও সুদেশনা কায়েল, বিশ্বজিৎ দাস, শুভ জানা, বিশ্বজিৎ দাস, অঙ্কন গেমিং, সৌরভ বিশ্বাস, সোনাম দাস, রোহিত বেসরা, রাহুল বর্মন, মিলন নন্দী, সুদীপ সরকার, সোমা রয়, বিশ্বজিৎ সরকার, নন্দিনী রয়। আরও কমেন্ট করেছে রুম্পা নস্কর, অপর্ণা ভদ্র, দিশা বালা, রেখা পাসমান, অর্পণ ভদ্র, স্নেহা হালদার, মৌমিতা সাহা দাস, সৈকত ঘোষ, শিহাব শাফিরুদ্দিন, ইউদাস রয় লিখেছে আজকের দ্বিতীয় ঘটনাটা আমি পাঠিয়েছি, ঘটনাটি অমিতদার গিফটেড ভয়েসে শুনতে খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। ঘটনাটি পরিবারের সবার কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন, আমি তাহলে আরও ঘটনা পাঠানোর সাহস পাবো। একদম। তারপরে কমেন্ট করেছে সঞ্জু মণ্ডল, সুমি বিশ্বাস, রিমি রয়, অমরনাথ মণ্ডল, সুমিত ঘোষ, শিল্পা পাঞ্জা লিখেছে অনেক দিন পর আবার তোমার বলা ঘটনা শুনতে চলে এলাম অমিতদা, তোমার বলা ঘটনা ঘুমের ওষুধের কাজ করে, এভাবে এগিয়ে যাও, অনেক ভালো থেকো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মেঘা মণ্ডল, পিঙ্কি বড়ুয়া, সাগর দাস, আকশে অধিকারী, শঙ্কর চক্রবর্তী, অভিদীপা মিত্র, অভ্রদীপালী পাত্র, মনীষাহা দোয়েল, মৌমিতা বিশ্বাস, এমডি মন, সন্দীপ হোর, অমিতা ঠাকুর, পূজা সরকার, সঙ্গমিত্র রয়, গীতা গোস্বামী, মনিকা ত্রিপুরা, সাথী সান্ত্রা, অঞ্জলি মণ্ডল, সুজয়তা ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রিয়া বাঘ, রিয়া বৃষ্টি, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।